বন্ধুগণ নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুগণ, আজ আবার নেপালের যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেই ডেভেলপমেন্ট নিয়েই এই আলোচনাটা করতে চাইছি। সেটা হচ্ছে যে নেপালে এর মধ্যে যে ভয়ানক অশান্তি শুরু হয়েছিল, সে অশান্তির মাঝে একজন ইন্টারিম প্রাইম মিনিস্টার মোটামুটি ঠিক হয়েছে, কিন্তু তার এখনও শপথ নেওয়া হয়নি। শপথ নেওয়ার একটা ব্যাপার তো সব দেশে থাকেই। মোটামুটি যে জেনজে প্রোটেস্টাররা, তারা ঐক্যমতের ভিত্তিতে, অধিকাংশের মতের ভিত্তিতে নেপালের এক্স জাস্টিস সুপ্রিম কোর্টের শ্রীমতী সুশীলা কুর্কিকে সেখানকার ইন্টারিম প্রাইম মিনিস্টার বলে ঘোষণা করেছেন। এখন এই যে এত বড় একটা অশান্তি, এই অশান্তিটা হঠাৎ করে কী করে তৈরি, এটা নিয়ে খুব গবেষণা হচ্ছে। যেটা অধিকাংশের মত উঠে এসেছে বিভিন্ন আলোচনার থেকে এবং রিপোর্ট থেকে, সেটা হচ্ছে আসলে আমেরিকান ডিপ স্টেট এটাকে আসলে শুরু করেছে। তাদের একটা ইচ্ছাই হচ্ছে যে সমস্ত দেশ তাদের কথা মতো চলবে না, সেখানে যে সরকার আছে সেই সরকারটাকে পাল্টে দেওয়া। এইরকম ঘটনা তারা আরও বিভিন্ন দেশে ঘটিয়েছে, একটা না, 5, 7, 10, 12টা দেশে ঘটিয়েছে। এবং যে সমস্ত দেশে কমিউনিস্ট শাসনের সম্ভাবনা আছে বা কমিউনিস্ট লিডার আছে, সেখানেও রেজিম চেঞ্জ করে পাল্টে দিয়ে আমাদের মনোমতো একজন কাউকে পাঠাও। এতে আমেরিকার ডিপ স্টেটের সিআইএ এবং আরও যে সমস্ত প্রশাসনিক ইয়েরা আছে, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে, তাদের একটা গাঁট জোড়ে, এটাকে বলে আমেরিকার ডিপ স্টেট। এদের নিজেদের পছন্দ মতো সরকার না হলেই সেই সরকারটিকে উল্টে দেওয়া তাদের হচ্ছে উদ্দেশ্য। শ্রীলঙ্কায় করেছে, বাংলাদেশে করেছে, সেই টেমপ্লেটটাই নেপালে লাগু করেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের সেই টেমপ্লেট আস্তে আস্তে হাতছাড়া হয়ে গেছে। কারণ তারা জিনিসটাকে নিয়ন্ত্রণ করার আগেই আমেরিকাতে বহুগুলো সমস্যা তৈরি হয়েছে। আমেরিকা এখন সেই সমস্যাগুলোই সামলাবে, না আবার অন্য দেশের সমস্যার মধ্যে মাথা ঘামিয়ে থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের নিয়েই মহাব্যস্ত। তারই খুব ঘনিষ্ঠ একজন সমর্থক, মাগা সমর্থক, তাকে আততায়ীরা গুলি করে হত্যা করেছে। সেটা নিয়ে আমি একটা ছোটো ভিডিও পরে আপনাদেরকে জানাবো। আরও বিভিন্ন আন্তর্জাতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, তাতে করেও আমেরিকা এখন ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে নেপালের দিকে নজর দেওয়ার মতো তাদের এখন সময় নেই। এটা একটা কারণ। আর যদিও নেপালে যে সরকার ছিল, কেপি শর্মা ওলির সরকার, সেই সরকার চীনের কমিউনিস্ট শাসনের খুব কাছে ছিল। কদিন আগেও দেখা গেছে তিনি ওই চায়নার এসসিও মিটিংয়ে গেছিলেন এবং সেখানে বিভিন্ন নেতার সঙ্গে তিনি কথা বলছিলেন। নেপালের যে বিখ্যাত ট্র্যাডিশনাল টুপি, সেই টুপি মাথায় তার ছিল, বা উত্তরাখণ্ডে আমাদের বিভিন্ন রাজ্যে ওই টুপি অনেকেই ব্যবহার করেন। একটা সৌন্দর্য আছে টুপিটার মধ্যে। যাই হোক, সেই চায়না নেপালের বিষয়টাতে হ্যান্ডেল করতে পারে, অর্থাৎ কেপি শর্মা ওলিকে সেভাবে সমর্থন করে তার সরকার টিকে রাখতে পারে। মানে এই জেনজি যে আন্দোলনটা, সেটা মূলত যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো বন্ধ করে দেওয়া একটা পরোক্ষ মাত্র, আসলে পিছনে একটা সরকার পরিবর্তনের গভীর ষড়যন্ত্র ছিল। চায়না পারেনি এই কারণ চায়নার উপরে আবার নেপালের জনগণের খুব একটা ভরসা নেই। কিছুদিন আগেই এই নেপালে যে বিভিন্ন কারণ এই আন্দোলনের পিছনে, সেগুলো হচ্ছে মূলত ভ্রষ্টাচার, তারপর দেশে বেকারত্ব, আর্থিক অনটন, এই সব হচ্ছে মূল কারণ। সব দেশেই এসব কারণ তো আজকের দিনে থাকেই, ওখানেও আছে। চীনের সমস্যা হচ্ছে চীন কোনো দেশকে সাহায্য করার জন্য যায় না, চীন সব দেশকে শোষণ করার জন্য যায়। এখানে ভারতের সঙ্গে চীনের সবচেয়ে বড় তফাৎ। চীন খালি ব্যবসা বাণিজ্য করতে যায়, কিন্তু নির্দ্বিধায় কোনো সাহায্য করা, বিপদের দিনে কোনো সাহায্য করা, ভূমিকম্পে সাহায্য করা, বন্যা বিধ্বংসীতে সাহায্য করা, এটা কিন্তু চীন করে না। সব ব্যাপারেই একটা ব্যবসায়িক লাভ, আর্থিক লাভ দেখার চেষ্টা করে। ফলে চীনের উপর নেপালের জনগণের 100% আস্থা কিন্তু নাই। সেইটাই
কেপি শর্মা ওলির বিরুদ্ধে একটা মস্ত বড় কারণ হিসাবে কাজ করেছে। এখন দেখা যাচ্ছে এরকম একটা ঘটনার পর কেপি শর্মা ওলি তো পদত্যাগ করেছেন। এখন তিনি ভারতকে দোষারোপ করছেন যে এটা ভারতের জন্যেই এরকম ঘটনা ঘটেছে, তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতো না। যদিও তার এই দোষারোপের কোনো তথ্য প্রমাণ কিছু তিনি দেননি বা তার কাছে কিছু নেইও। এখন এই আন্দোলনটা যখন ভয়ানকভাবে উগ্র হয়ে উঠেছে এবং পার্লামেন্ট বিল্ডিং পোড়ানোর পর আরও বিভিন্ন সরকারি দপ্তরে আগুন লাগানো, লোকের ঘরে আগুন লাগানো, হোটেলে আগুন লাগানো, বিভিন্ন জায়গায় রাস্তায় ঘাটে আগুন লাগানো, শয়ে শয়ে গাড়িতে আগুন লাগিয়ে দেয়া, তার সঙ্গে মানুষ খুন করা, এইটা যখন শুরু হয়েছে মহিলাদের উপর অত্যাচার করা, অর্থাৎ এর মধ্যে যে অ্যান্টি সোশ্যালস তারা ঢুকে গেছে। এর মধ্যে জেল ভেঙে সেখানকার বন্দিদিকে বের করে নিয়ে এসছে। এবং সবচেয়ে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যে ওখানে নাকি একজন প্রাক্তন নেতা বা প্রাক্তন মন্ত্রী বা প্রধানমন্ত্রী তার স্ত্রীকে এই যে সমর্থকরা নাকি পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এইটা নেপালের জনগণ, বিশেষ করে মহিলাদের উপরে ভয়ানক একটা আক্রোশের তৈরি করেছে। এরকম ঘটনা যখন ক্রমশ বেড়ে চলেছে তখন মিলিটারি সেখানকার পরিস্থিতিকে নিজে হাতে নিয়েছে এবং প্রোটেস্টাররা যখন এটাকে নিয়ে আরও বেশি উগ্র হতে চেয়েছে তখন মিলিটারিও সেখানে গুলি চালিয়ে প্রোটেস্টার দিকে ভাগিয়ে দিয়েছে এবং আপিলও করেছে তার আগেও যে আপনারা যার যার ঘরে ফিরে যান এবং যে শান্তিমত থাকুন, আমরা একটা এর বিকল্প ব্যবস্থা তৈরি করছি। তো মিলিটারি একটা ইন্টারিম সরকার ঘোষণা করার জন্য বলছে। জেনজির যে নেতারা ছিল, তথাকথিত নেতারা, তাদেরকে ডেকে বসিয়ে বিভিন্ন 3-4 জনের নাম উঠে এসেছিল। তার মধ্যে এই সুশীলা কুটকিকে এখন মোটামুটি সবাই অধিকাংশের মতে তাকে ইন্টারিম গভর্নমেন্টের প্রধানমন্ত্রী করার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে। এখন এরকম একটা অবস্থায় এই মুহূর্তে এসে হাজির হয়েছে। আর তার পিছনে কারণ হচ্ছে এই যিনি সুপ্রিম কোর্টের জাস্টিস সুশীলা কুটকি, তিনি বিভিন্ন সময়ে ভ্রষ্টাচার বিরোধী বিভিন্ন তার যে বক্তব্য, সেই বক্তব্য রেখেছেন এবং রায়ও দিয়েছেন বিভিন্ন কোর্টের কেসে। এর বাইরে তিনি একজন যথেষ্ট সৎ মানুষ বলে নেপালে মানুষ কাছে খুবই গ্রহণযোগ্য এবং তার লেখাপড়াও অত্যন্ত উচ্চমানের। যাই হোক, আমি তার বায়োডাটা সার্চ করে দেখছিলাম প্রোফাইলটা। তিনি আসলে ভারতেই পড়াশোনা করেছেন। তার প্রাথমিক যে উচ্চশিক্ষা, সেই উচ্চশিক্ষাটা তার কিন্তু ভারতেই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সেখানে তিনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে MA পাস করেছিলেন। MA পাস করে তারপর তিনি ফিরে যান নেপাল। সেখানে তিনি ত্রিভুবননারায়ণ ইউনিভার্সিটিকে আইন নিয়ে পাস করেন, আইন নিয়ে পড়াশোনা করেন, আইন পাস করেন। তারপর তিনি যথাক্রমে লয়ার, তারপর বিচারক এবং তারপর সুপ্রিম কোর্টের বিচারক বা চিফ জাস্টিস হয়েছিলেন, এরকম একটা খবর শুনলাম। এখন এই অবস্থায় নেপালে একটা শান্তি প্রতিষ্ঠিত হতে চলেছে। যে পরিমাণ উগ্র দাঙ্গা, যেরকম অত্যাচার, যেভাবে সম্পত্তি নষ্টটা গত 2-3 দিন যাবৎ হয়েছে, এই মুহূর্তে মিলিটারি পুরো ব্যাপারটা নিজেদের হাতে যখন নিয়ে নিয়েছে তখন এখন সেটা অনেকটা কমে গেছে এবং মিলিটারিও খুব কড়াভাবে এই সমস্ত দাঙ্গা এবং সম্পত্তির ক্ষয়ক্ষতিকে রোধ করার ব্যাপারে সচেষ্ট হয়েছে এবং উদ্যোগ নিয়েছে। সেইটা একটা মস্ত বড় কারণ। জেনজিরা বুঝে গেছে পুরোপুরি মিলিটারি শাসন হয়ে গেলে সেটাও মুশকিল হবে। তার থেকে মিলিটারি মধ্যস্থতায় জেনজি এবং যে সমস্ত প্রাক্তন রাজনৈতিক নেতারা আছে তার মধ্যে যারা স্বচ্ছ ভাবমূর্তি, তাদের মধ্যে কাউকে বেছে নিয়ে ইন্টারিম সরকারের প্রধানমন্ত্রী করা, তারপর নির্বাচন করা এবং নির্বাচনের মধ্যে দিয়ে নতুন প্রধানমন্ত্রী এবং নতুন সরকারি এক্সিকিউটিভ দিকে নির্বাচন করার একটা ব্যবস্থা করা হোক, এটা তারা রাজি হয়েছে এবং সেই মতো জিনিসটা এগোচ্ছে। এখন ইনি আগামী দিনে যদি ফাইনালি শপথ গ্রহণ করেন তাহলে পরে তিনি কীভাবে সব ব্যাপারটা সামাল দেন সেটাই দেখা। যেহেতু দীর্ঘদিনের তার অভিজ্ঞতা আছে, মূলত যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত, দীর্ঘদিন ওকালতি করেন বা বিচারক হিসাবে থাকেন, তাদের অভিজ্ঞতা খুব বেশি হয়।
কারণ তারা বিভিন্ন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে প্রতিদিন প্রচুর নলেজ অর্জন করেন। এছাড়া তাদের যে আইনের ডিগ্রি, আইনের যে শিক্ষা, সেটাও তাদের নলেজ গেইন করতে অনেক বেশি সাহায্য করে। শিক্ষা এবং তারপরে তাদের যে বাস্তব ডে টু ডে যে অভিজ্ঞতা, সেটার থেকেও তারা অর্জন করেন। তো আগামী দিনে তিনি আশা করি নেপালে শান্তি ফিরিয়ে আনবেন। এর মধ্যে যদিও কেপি শর্মা ওলি একটা বক্তব্য রেখেছেন যে আমি যদি ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো থাকতাম, তাহলে পরে কিন্তু আমাকে হয়তো এইভাবে চলে যেতে হলো না। একটা এর বাইরে যিনি এ পর্যন্ত যার নাম ঘোষিত হয়েছে, তিনি সুশীলাজি, শ্রীমতী সুশীলা। তিনি অবশ্য শুরু থেকেই ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার কথা বলেছেন, কারণ নেপালের জনগণ এবং তিনি জানেন যে ভারতই একমাত্র দেশ যারা নিয়মিত নেপালকে সাহায্য করে যেতে পারবে, এবং ভারতের যে জিডিপি, ভারতের যে উন্নতি, সেই হিসাবে নেপাল ভারতের সঙ্গে থাকলেই আগামী দিনে তাদের লাভ হবে। ভারত কোনো রিটার্নের আশা না রেখে নেপালকে সাহায্য করে আগামী দিনে আবার নতুন করে গড়ে তুলতে পারবে। যে পরিমাণ ক্ষতি নেপালের হয়েছে, এই ক্ষতিতে অন্য দেশের কাছে যে হাত পেতে চাওয়ার থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখলে ভারত এমনিতেই পড়শি দেশ হিসাবে, এবং ভারতের সঙ্গে যেহেতু নেপালের একটা বিশেষ সম্বন্ধ আছে, ভারতের অনেক লোক নেপালে থাকে, নেপালের বহু মানুষ ভারতে এসে বিভিন্ন জায়গায় চাকরি করেন, কাজ করেন, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেন। একটা যাকে বলে পারিবারিক সম্পর্কের মতো। একটা সময় নাকি নেপালের রাজা চেয়েছিলেন ভারতের সঙ্গে একটা দেশ হিসেবে মিশে যেতে, কিন্তু আমাদের তৎকালীন প্রশাসকরা স্বাধীনতার পরে বা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেটা নাকি অ্যাকসেপ্ট করেন। এটাও রিপোর্টে পাওয়া যাচ্ছে। তো আমি বিস্তৃত স্টাডি করে দেখিনি। তো নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক যে খুব গভীর, নেপালের সঙ্গে আমাদের অনেক মানুষের বিশেষ উত্তর ভারতের যে একটা বৈবাহিক সম্পর্কের মতো আছে। উত্তরপ্রদেশের যে গোরখনাথ পীঠ, এই নাথ সম্প্রদায়, এই নাথ সম্প্রদায়ের একটা ব্যাপক প্রভাব আছে নেপালে, এবং যোগী আদিত্যনাথের নেপালে একটা ভয়ানক প্রভাব আছে। যোগী আদিত্যনাথকে নেপালের অধিকাংশ মানুষ যারা নাথ সম্প্রদায়ের মানুষ, তারা তাদের গুরু হিসেবে মানে। যোগী আদিত্যনাথের বক্তব্য তাদের কাছে একবার ঈশ্বর প্রদত্ত বক্তব্যের মতো। উত্তরপ্রদেশের যে গোরখনাথ পীঠের সঙ্গে নেপালের ভয়ানক সম্পর্ক, এবং ভগবান রাম এবং সীতামাতার ঘর হওয়ার জন্য সীতামাতার সঙ্গে ভগবানের রামের যে সম্পর্ক, সেই হিসাবেও নেপালের সঙ্গে ভারতের একটা মস্ত বড় সম্পর্ক আছে। এইরকম একটা পরিস্থিতিতে আগামী দিনে নেপালে শান্তি ফিরে আসুক, নেপাল আবার উন্নতির রাস্তা ধরুক, সব মানুষের কাছে সমস্ত কিছু সুযোগ সুবিধা পৌঁছে যাক, ভারতবাসী হিসাবে আমরা এটাও চাই। এখানেই এই বিশ্লেষণটি শেষ করছি। আবার আগামী সময়ে কোনো একটা নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।